বোবা কাহিনী পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম এবং একমাত্র উপন্যাস পর্ব ২। সত্য সত্যই আজহারের বিবাহ স্থির হইয়া গেল। বউঘাটা ছাড়িয়া গাছবাইরের চক তাহারই দক্ষিণে ভাটপাড়া গ্রামে আলিমউদ্দিন মেয়ের সঙ্গে তাহার বিবাহ হইবে। গ্রামের মোড়ল ৩ কোটি টাকাতেই বিবাহের খরচ সারিয়া দিবে, কিন্তু ৩ কোটি টাকাতেই বিবাহের সমস্ত খরচ কুলাইয়া উঠিল না। আলিপুর গ্রামের শরৎসার বাড়ি হইতে আজহারকে আরো ১৫ টাকা কর্য করিতে হইল। প্রতি ১ টাকায় মাসে মাত্র ১ আনা করিয়া সুদ দিতে হইবে। তা হোক, শরীর যদি ভালো থাকে আজহার পৈরাত বেচিয়া ২ মাসের মধ্যেই দেনাটা শোধ করিয়া দিবে। গরিবের বিবাহ, তবু গরিবানা মতে তারই মতো যতটা আনন্দ করা যায় কেউ সে বিষয় কম করিল না। মেনাজউদ্দিন মাতব্বরের উৎসাহই এ বিষয়ে সকলের চাইতে বেশি। সে ফরিদপুরের খলিফাপট্টি হইতে তাহার জন্য লাল ফোঁটা দিয়া একটি জামা কিনে আনিল। নিজের যে চাদরখানা একদিন তেলে ও ঘামে সিক্ত হইয়া নানা দরবারে সাক্ষ্য হইয়া তাহার কাঁধের উপর ঘুরিয়া বিরাজ করিত, তাহা সে আজ বেশ সুন্দর করিয়া পাকাইয়া পাগড়ির মতো করিয়া আজহারের মাথায় পড়াইয়া দিল। একজোড়া বার্নিশ জুতাও মোড়ল আজহারের জন্য সংগ্রহ করিল। এসব পরিয়া নতুন নওশা সাজিয়া আজহার বিবাহ করিতে রওনা হইল। তখন তাহার ইচ্ছা হইল এই নতুন পোশাকে সে একবার সমস্ত গ্রামখানি ঘুরিয়া আসে, গায়ের লোকদের সে অবাক করিয়া দিয়ে আসে। সবার বাড়িতে যে একদিন পৈরাত বেচিয়া আসিয়াছে সে একেবারে কেউ কেটা নয়, কিন্তু তখন রাত অনেকটা হইয়াছে, তাড়াতাড়ি যাইতে হইবে। বউঘাটা ছাড়াইয়া গাছবাইরার মাঠ পাড়াইয়া যাইতে হইবে, সে তো সোজা কথা নয়। অন্ধকারের মধ্যে গা ঢাকা দিয়া ৫-৬ জন গায়ের লোক বর লইয়া রওনা হইল। যেমন ভাবে গায়ের আরো ১০ জনের বিবাহে রওনা হয়, আজহারের বিবাহে তেমন জাঁকজমক কিছুই ছিল না। গায়ের বড় পরিবারের ছেলেরা নশার শ্বাস পড়িয়া পালকিতে অথবা ঘোড়ায় চড়িয়া কনের বাড়িতে যায়। মশাল সে আগে আগে মশাল জ্বালাইয়া পথ রোশনাই করে। গ্রামের মালাকর বরের জন্য শোলা দিয়া সুন্দর কারুকার্য খসিত একটি ছাতা তৈয়ার করিয়া দেয়। সেই ছাতা বরের মাথায় মেলিলে সুন্দর শোলার পাখি, নৌকা, ভ্রমর, প্রজাপতিগুলো বাতাসে দুলিতে থাকে। আজহারের বিবাহে এত সব বন্দোবস্ত কিছুই হয় নাই, তবু আজহারের মন আজ খুশিতে যেন আসমানে উড়িয়া বেড়াইতে চায়। নিজের মনের খুশি দিয়াই সে তাহার বিবাহের সকল দৈন্য ভরাইয়া লইবে। নওশার দল রওনা হইল। নিস্তব্ধ গ্রাম্য পথ, দুধারে ঝিঝি পোকা ডাকিতেছে, গ্রামের কুকুরগুলি ঘেউ ঘেউ করিয়া তাহাদের অভ্যন্ত্রণা জানাইতেছে, দূরের বন হইতে শিয়ালগুলি ডাকিয়া উঠিতেছে। নওশার দল ধীরে ধীরে চলিয়া যায়, গ্রামের পর গ্রাম ছাইরা যায়। বউঘাটা পার হইয়া তাহারা গাছবাইরের মাঠে আসিয়া পড়িল। সদ্য কেনা বার্নিশ জুতা জোড়া পায়ে লাগাইয়া চলিতে আজহারের পা ছুলিয়া যাইতেছিল, তবু সে জুতা জোড়া খুলিল না। এমনই নওশার সাজে এমনই জুতা জামা পরিয়া সে তাহার কনের বাড়িতে যাইয়া উপস্থিত হইবে। তাহার সমস্ত অন্তর ভরিয়া খুশির ঝাঁঝর যেন আজ বাজিয়া ঝুমঝুম করিয়া আকাশে বাতাসে ছড়াইয়া পড়িতেছে। যাইতে যাইতে তাহারা কনের বাড়ির কাছে আসিয়া উপস্থিত হইল। তখন বরযাত্রীর দল সকলে এক স্থানে দাঁড়াইল। সবাই ভালো মতো করিয়া নিজের কাপড় চোপড় পরিতে লাগিল। ১০-১২ বছর আগে মোড়ল সেই কবে একজোড়া জুতা কিনিয়া রাখিয়াছিল সে কথা ভালো করিয়া মনেও পড়ে না, কিন্তু জুতা জোড়ার রং সেই প্রথম কেনার দিনের মতো আজও চকচক করিতেছে। এতদিনের রৌদ্রে জুতা জোড়া খড়ির মতো শুকাইয়া কোসকাইয়া গিয়াছে বটে। এমনই কোনো বিশেষ দিনে কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাইতে মোড়ল অল্প কয়েক মিনিটের জন্য সেই জুতা জোড়া পরিধান করিয়া থাকে, অর্থাৎ আত্মীয় বাড়ির কাছে যাইয়া জুতা জোড়া পায়ে দেয় এবং সে বাড়িতে পৌঁছা মাত্রই জুতা জোড়া পা হইতে খুলিয়া ঘরের চালের সঙ্গে লটকাইয়া রাখে। ফেরার পথে জুতা জোড়া হাতে করিয়াই ফেরে। আজও মোড়ল জুতা জোড়া হাতে করিয়াই আনিয়াছিল। এখন বিবাহ বাড়ির নিকটে আসিয়া জুতা জোড়া কাঁধের গামছা দিয়া মুছিয়া তাহার মধ্যে অবাধ্য পা দুটি ঢুকাইয়া দিল।
এই কার্যটি করিতে বলিষ্ঠ দেহ মোড়লকেও সেই জুতাজোড়ার সঙ্গে প্রায় 15 মিনিট যুদ্ধ করিতে হইল। আজের তার রঙিন গামছাখানি অর্ধেকটা বুক পকেটে পুরিয়া দিল, বাকি অর্ধেকটা কাঁধের উপর ঝুলিতে লাগিল। লোকে বলে, যেই না বিয়া তার আবার সিতারি বাজনা। কনের বাড়ির সামনের পথে গ্রামের ছেলেরা কলা গাছ পুতিয়া গেট বানাইয়াছে। সেই গেটের সামনে দারোয়ানি হইয়া কলা পাতার টোপর মাথায় দিয়া কাঁধে গোড়ালি লাঠি লইয়া তাহারা দাঁড়াইয়া আছে। তাদের দেখিয়া আজেরের গা কাঁপিতে লাগিল। মোড়ল কিন্তু কোনো ভয়ই করিল না। সে দলের আগে যাইয়া দাঁড়াইল। বরযাত্রীর দল আস্তে আস্তে বলা বলি করিল, তোরা কেউ কথা কবি না, যা কয় আমাকে মোড়ল কবি। মোড়ল এমনই করিয়া সকলের আগে যাইয়া দাঁড়াইল। দেখিয়া আজেরের মন মোড়লের প্রতি শ্রদ্ধায় ভক্তিতে একেবারে ভরিয়া গেল। আজীবন তার বাড়িতে বিনা বেতনে খাটিলেও বুঝি ইহার শোধ হইবে না। মোড়ল সকলের আগে যাইয়া বলিল, বলি তোমরা দারোয়ানি ধরছাও কেন? ছেলেরা উচ্চ স্বরে উত্তর করিল, বিবির হুকুম আছে, কেউরে দরজার মধ্যে যাইতে দিব না, তবে যদি বাদশা আমাকে কিছু বকশি দেন তয় আমরা যাইতে দিতে পারি। মোড়ল বলিল, কত বকশিস চাও? তারা উত্তর করিল, 10 টাকা। মোড়ল উত্তর করিল, আরে বাপুরা সাইরা দাও, গরিব মানুষের বিয়া, কিছু কম টম করো। আচ্ছা তয় 5 টাকা। আরে না, অত দিবার পারবো না, তবে 1 টাকা দেন। আরো কম করো, তবে 8 আনা। আরে গরিব মানুষের বিয়া, আরো কিছু কমাও, মোটে 4 আনা দিমু। ছেলের দল তাহাতেই খুশি হইয়া দরজা ছাড়িয়া দিল। আজরের কিন্তু ভালো লাগিল না। কথাই বলে, বিবাহের দিনে সকলেই 2.5 দিনের বাদশাহী করে। আজ তার বাদশার দিন, না হয় মোড়ল আরো 4 আনা ধরিয়া দিত। জন খাটিয়া তো খাইতেই হয়, না হয় আজের আরো একদিন বেশি খাটিয়া সেই ক্ষণ পরিশোধ করিত। ছেলেদের কাছে এতটা গরিব সাজা মোড়লের উচিত হয়নি। আজাহেরের শ্বশুরের নাম আলিমুদ্দিন। সে বড়ই গরিব, বাড়িতে কাছারি ঘর নাই। গোয়াল ঘরখানা পরিষ্কার করিয়া গোটা কত খেজুর পাতার পাটি বিছাইয়া দেওয়া হইয়াছে। তাহাতেই বরযাত্রীর দলটিকে অতি আদরের সহিত আনিয়া বসানো হইল। আজেরের বড়ই ভালো লাগিল। আজ বিবাহ বাড়ির সকলের দৃষ্টি তাহার দিকে। বরযাত্রীদের দলের সবার চাইতে সে বেশি আদর পাইতেছে, এমনকি মোড়লের থেকেও। খাইবার সময় তারই পাতে সব চাইতে ভালো ভালো জিনিসগুলো পড়িতেছে। গায়ের মাত্র 5 জন লোক সে সঙ্গে করিয়া আনিয়াছে। সবাই যদি আসিত, আজ দেখিয়া যাইত আজের একেবারে কেউ কেটা নয়। তাকেও লোকে খাতির করে। বরযাত্রীদের খাওয়া দাওয়া সারা হইল। এবার বিবাহ পড়ানোর পালা। ভাটপাড়া গ্রামের বসন মোল্লাকে ডাকিয়া আনা হইয়াছে বিবাহ পড়াইতে। সাক্ষী উকিল ঠিক করিয়া বাড়ির ভিতর পাঠানো হইল। উকিল যাইয়া কনের কাছে জিজ্ঞাসা করিবে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, তাহার সঙ্গে তোমার বিবাহ হইবে। 200 টাকা দেনমোহর, 25 টাকা আদায়, 175 টাকা বাকি। এই শর্তে কবুল তো? 3 বার এইভাবে কনেকে জিজ্ঞাসা করা হইবে। উহার উত্তরে কনে কি বলে তাহা জানিয়া 2 জন সাক্ষী বিবাহ সভায় সকলকে তাহা জানাইয়া দিবে। কিন্তু সাক্ষী উকিলেরা মজা করিবার জন্য বাড়ির মধ্যে কনের কাছে না যাইয়া বাহির হইতে একটু ঘুরিয়া বিবাহ সভায় আসিয়া বলিল, কনে এই বিয়েতে রাজি হয় নাই। বসন মোল্লা হাসিয়া জিজ্ঞাসা করিলেন, কেন রাজি হয় নাই? কনের একটি কথা জিগাইবার আছে। কি কথা জিগাইবার আছে? বৎসরে 2টা পাখি আসে, তার একটা সাদা আর একটা কালা। আপনারা কালাটা খাইবেন না দলাটা খাইবেন, কোনটা আপনাকে জন্য আনবো? শুনিয়া আজেরের মাথা ঘুরিয়া গেল। সে গরিব মানুষ, কারো বিবাহে কোনোদিন যায় নাই, গেলে সহজেই বুঝিতে পারিত। এমনই প্রশ্নের বাদ প্রতিবাদ প্রত্যেক বিবাহেই হইয়া থাকে। আজের ভাবিল, এইবার বুঝি তার বিবাহ ভাঙিয়া গেল। এই প্রশ্নের উত্তর সে দিতে পারিবে না, বিবাহ হইবে না। মোড়ল কিন্তু একটুও দমিল না। সে সামনে আগাইয়া আসিয়া একটু হাসিয়া উত্তর করিল, মিয়ারা বুঝতে পারলাম ঠকাইবার চাও। বৎসরে 2টা পাখি আসে রোজার মাসে, কালা পাখি হইল রাত আর ধলা পাখি হইল দিন। তা আমি কালাটাই খাইলাম। রোজার মাসে তো কালা রাত্রিতেই ভাত খাইতে হয়। পারছে রে, পারছে পারছে বলিয়া কনে পক্ষের লোকেরা
হাসিয়া উঠিল। এইবার মোড়ল গায়ের চাদরখানা মাজার সঙ্গে জড়াইয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা মিয়ারা, আপনাকে কথার জবাব আপনারা পাইলেন, এইবার আমি একটা কথা জিজ্ঞেস কইরা দেহি। মাইটা হাতুন কাঠের গাই বছর বছর দুইয়া খাই, কত মিয়ারা ইয়ার মানে কি? কোনে পক্ষের সাক্ষী উকিলদের মাথা ঘুরিয়া গেল। বরপক্ষের মাতব্বর যে এমন পাল্টা প্রশ্ন করিয়া বসিবে ইহা তারা ভাবিতেই পারে নাই। তাদের কাসুমুসু করিতে দেখিয়া বরপক্ষের লোকের মুখে বাঁকা হাসি ফুটিয়া উঠিল। কোনে পক্ষের মোড়ল বরানখা তখন উঠিয়া চিৎকার করিয়া বলিল, আরে খাঁড়বিটা মোড়ল, পোলা পানের কাছে এসব কথা জিজ্ঞেস করেন কেন? আমার কাছে আসেন। মাইটা হাতুন কাঠের গাই বছর বছর দুইয়া খাই, মানে খাইজুর গাছ। 1 বছর পরে খাইজুর গাছ কাটা হয়, মাটির হাড়ি গাছের আগায় বাইন্দা রস ধরা হয়। কি মাতবর সাহেব, হইল নি? সেই জন্যই কইছি বছর বছর দুইয়া খাই। আচ্ছা, এইবার আমি একটা কথা জিজ্ঞেস করি। 9 মন গোদা, 9 মন গুদি, 9 মন তার সাওয়াল দুটি, নদী পার হইব, কিন্তু নৌকায় 9 মনের বেশি মাল ধরে না, কেমন কইরা পার হবি? কন তো দেখি সোনার চান্দা। মোড়ল এইবার লাফাইয়া উঠিয়া পড়িল, তবে শোনেন মাতবর, প্রথমে 2 সাওয়াল পার হইয়া ওপারে যাবি, 1 সাওয়াল ওপারে থাকবি, আর 1 সাওয়াল নাও বাইয়া এপারে আসবি, তারপর গোদা নৌকা বাইয়া ওপারে যাবি। গোদার যে সাওয়াল ওপারে রইছে সে নৌকা বাইয়া এপারে আসবি, আইসা 2 ভাই আবার ওপারে যাবি, ওপারতে 1 ভাই নৌকা লইয়া এপারে আসবি, এবার গোদার বউ নৌকা লইয়া যাবি, সাওয়ালটা এপারেই থাকবি, ওপারতে সাওয়ালটা রইছে সে নৌকা নিয়ে আইসা এপারটা তার ভাইটারে লইয়া যাবি। হইল তো? আচ্ছা, আমি আবার একটা কথা জিজ্ঞেস করি। এবার কোণের বাপ আসিয়া বলিল, রাহেন মাতবর সাবরা, আপনারা কেউ কারো চাইতে কম না, এ তো আমরা সকলেই জানি। এবার বিয়ার জোগাড় কইরা দেন, হগল মানুষ বইসা আছে। এ কথায় 2 মাতব্বরই খুশি হইল। তখন সাক্ষী উকিল বাড়ির ভিতরে, যেখানে নতুন শাড়ি পরিয়া পুটলির মতো জড়সড় হইয়া 2-1 জন সঙ্গিনী লইয়া বিবাহের কোণে বসিয়াছিল, সেখানে যাইয়া উপস্থিত হইল। উকিল জোরে জোরে বলতে লাগিল, আলিপুর গ্রামের বসিরউদ্দিন মিয়ার ছেলে আজহের মিয়ার সঙ্গে তোমার বিবাহ হইবে। 200 টাকা দেনমোহর, 25 টাকা আদায়, 175 টাকা বাকি, এই শর্তে কবুল তো? কোণে লজ্জায় কার কোনো কথাই বলিতে পারে না। একজন বয়স্ক মহিলা কোণের মাথায় হাত দিয়া দাঁড়াইয়া বলিল, হ, কোণে কবুল আছে। এভাবে 3 বার জিজ্ঞাসা করিয়া উত্তর লওয়া শেষ হইলে সাক্ষী উকিলেরা বিবাহ সভায় যাইয়া বলিল, বিয়াই, বিবি রাজি আছেন? তখন বসন মোল্লা বিবাহ পড়াইতে বসিলেন। প্রথমে কোরআন শরীফ হইতে খানিকটা পড়িয়া মোল্লা সাহেব পূর্বের মতো বলিতে লাগিলেন, ভাটপাড়া গায়ের আলিমদ্দি মিয়ার কন্যা আয়েশা বিবির সঙ্গে আপনার বিবাহ হইবে। 200 টাকা দেনমোহর, 25 টাকা আদায়, 175 টাকা বাকি, এই শর্তে কবুল তো? আজের লজ্জায় যেন মাটিতে লুটাইয়া পড়ে, তবু বলে, কবুল। এইভাবে 3 বার মোল্লা তাহাকে উপরোক্ত প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। 3 বার সে বলিল, কবুল। মোল্লা আবার জিজ্ঞাসা করিলেন, বিবি যখন বাপের বাড়িতে আসতে পারবে, তারে কোনো কারণে মারধর করতে পারবা না, তারে তুমি সাধ্য মতো রোজা নামাজ শিখাইবা, তার ইজ্জত রক্ষা করবা। তোমার সঙ্গে বিবির যদি কোনো কারণে বনি বোনাও না হয়, হে আইসা বাপের বাড়ি থাকবি, তুমি তার খরপোশ দিবা, এই শর্তে কবুল তো? আজের বলিল, কবুল। মোল্লা আবার জিজ্ঞাসা করিলেন, তুমি যদি বিদেশে সফরে যাও, তবে রীতিমতো বিবিকে খরপোশ পাঠাইবা, সপ্তাহে 1 বার পত্র দিবা, যদি 6 মাস একসঙ্গে বিবির তালাশ না লও, তবে ইচ্ছা করলে বিবি তোমার কাছে হইতে তালাক নামা লইতে পারবে, এই শর্তে কবুল? আজের বলিল, কবুল। তখন মোল্লা কোরআন শরীফ হইতে আর একটি আয়াত পড়িয়া মোনাজাত করিলেন। বিবাহের পান শরবত আগেই আনা হইয়াছিল। বিবাহ পড়াইয়া মোল্লা আজেরকে পান শরবত খাওয়াইয়া দিলেন। এইভাবে রাত্রি ভোর হইয়া গেল। কাছারি ঘরে গায়ের লোকেরা সারাদিন গুলজার করিয়া কেতাব পড়িতে লাগিল, কেহ গল্প গুজব করিতে লাগিল।
বিকালবেলা আজেরকে বাড়ির ভিতরে লইয়া যাওয়া হইল। নতুন বরের সঙ্গে কনের ক্ষীর ভোজনই হইল। প্রথমে উঠানে কনেকে আনিয়া একখানা পিঁড়ির উপর দাঁড় করান হইল। এদের নির্দেশ অনুসারে আজের কনের সামনে আর একখানা পিঁড়ির উপর দাঁড়াইল। কনে আর বরের মাঝখানে একখানা চাদর টানানো। সেই চাদরের দুই কানে ধরিয়া দাঁড়াইয়াছে দুইটি কিশোরী মেয়ে। চাদরের সামনে দাঁড়াইয়া আজেরের বুক কাঁপিতে লাগিল। কি জানি কেমন যেন তাহার লাগিতেছে। এই কাপড়ের আড়ালে তাহার কনে রহিয়াছে। এই বউ তাহার সুন্দর হইবে কি কুৎসিত হইবে সে ভাবনা আজেরের মোটেও ছিল না, কিন্তু কেন জানি তার সমস্ত শরীর কাঁপিতে লাগিল। বাড়ির মেয়েরা কৌতূহলী দৃষ্টি লইয়া একটু দূরে দাঁড়াইয়াছিল। আজেরের সঙ্গে মোড়লও বাড়ির ভিতরে গিয়াছিল। সাধারণত এরূপ স্থানে বরের বোনের জামাই অথবা ইয়ার্কি ঠাট্টার সম্পর্ক জড়িত আত্মীয়রাই বাড়ির ভিতরে যাইয়া থাকে, কিন্তু আজরের কোনো আত্মীয় স্বজন নাই বলিয়াই মোড়ল তাহার সহিত বাড়ির মধ্যে আসিয়াছে। গ্রাম্য মুসলমান মেয়েরা পরপুরুষের সঙ্গে কথা বলিতে পর্দা প্রথার শাসন মানিয়া থাকে, কিন্তু বিবাহ ব্যাপারে তাহারা সামাজিক বিধি ব্যবস্থার অতটা অনুশাসন মানিয়া চলে না। তাহারা সকলেই কলরবে বলিয়া উঠিল, তাহা না হইলে কোনের মুখ দেখাব না। মোড়ল তখন তার কোষার ক্ষতি হইতে অতি সন্তর্পণে বাঁধা ৮ আনা পয়সা বাহির করিয়া মেয়েদের কাছে দিল। মেয়েরা তাহাতে রাজি হইবে না, কিছুতেই না। মোড়লও বেশি দিতে চাহে না। আজরে ধৈর্যের বাঁধ ভাঙিবার উপক্রম হইতেছিল। এমন শুভ দৃষ্টির সময়ে মোড়ল কেন দরাদরি করে? এতগুলো মেয়ে তাহাকে কি মনে করিতেছে? অবশেষে ১২ আনায় রফা হইল। ১২ আনা পয়সা পাইয়া মেয়েরা সাহানজর করাইতে রাজি হইল। মোড়ল আগেই আজেরকে শিখিয়া দিয়াছিল, এসব জায়গায় সহজে চোখ মিলিয়া চাহিবি না, লজ্জা লজ্জা ভাব দেখাইবি। কিন্তু কনের সামনের পর্দা তুলিয়া দিতেই আজের মোড়লের সকল উপদেশ ভুলিয়া গেল। সে চোখ দুইটি বড় করিয়া সম্পূর্ণ মেলিয়া কনের দিকে এক দৃষ্টিতে খানিকটা চাহিয়া রইল। তারপর মনের খুশিতে একবার হাসিয়া উঠিল। আজেরের হাসি দেখিয়া সমস্ত মেয়ের দল হাসিয়া গড়াইয়া পড়িল। আজের ভাবিয়া পাইল না কেন তাহারা এত হাসে। এবার ঘরের মধ্যে যাইয়া কনের সঙ্গে ক্ষীর ভোজনই হইবে। প্রচলিত প্রথা অনুসারে আজের তাহার কনে বউকে কোল পাতালি করিয়া কোলে তুলিয়া ঘরে লইয়া গেল। বউকে মাটিতে নামাইয়া দেওয়ার পরে বহুক্ষণ তাহার কোমল গায়ের উষ্ণতা আজের সমস্ত দেহে ঢেউ খেলিতে লাগিল। তাহার হাতের কানি আঙ্গুলে ক্ষীর জড়াইয়া বউয়ের মুখের কাছে ধরিল আজের। বউয়ের কানি আঙ্গুলে ক্ষীর জড়াইয়া আবার আজেরের মুখের কাছে ধরিল বউ। আশেপাশের মেয়েরা সেই মুহূর্তে মিহি সুরে বিবাহের গান গাইতে লাগিল। আজেরের মনের খুশির নদীতে সেই গানের সুর তরঙ্গ খেলিতে লাগিল। গল্পের পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটির সঙ্গেই থাকুন।